প্রিয় দর্শক, শুভেচ্ছা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে। আপনারা জানেন ৮ই মে ২০২৫ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। দর্শক, আপনি কি থ্যালাসেমিয়া সম্পর্কে জানেন? অনেকেই কিন্তু থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে জানে না। শুধুমাত্র একটি রক্ত পরীক্ষার মাধ্যমে এই থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করা যায়। থ্যালাসেমিয়ার কারণে হসপিটালে ভর্তি, বছর বছর রক্ত দেওয়া, এই যে কমপ্লিকেশনগুলো থেকে দূরে থাকা যায়। চলুন আমরা সবাই আজকে জানবো থ্যালাসেমিয়াকে নিয়ে। আমাদের সাথে আছেন প্রফেসর ডাক্তার ABM ইউনুস, তিনি অধ্যাপক হেমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। তার পাশে আছেন ডাক্তার আদনান হাসান মাসুদ, তিনি সহযোগী অধ্যাপক হেমাটোলজি বিভাগ এবং বর্তমান সাধারণ সম্পাদক হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ। স্যার, আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। স্যার, যে বিষয়টা আমরা আলোচনা করছিলাম যে আসলে থ্যালাসেমিয়া, যার থ্যালাসেমিয়া হচ্ছে আসলে তার জীবনের কষ্টে শেষ নেই। তা আমি প্রথমেই ডাক্তার আদনান হাসান মাসুদ আপনার কাছে জানতে চাইব এবারের প্রতিপাদ্য বিষয়টি কি? ধন্যবাদ ডাক্তার জিয়াউল করিম স্যারকে। আমি প্রথমেই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি হিমাটোলজি বাংলাদেশের পক্ষ থেকে সম্মানিত দর্শক, আমার সম্মানিত হিমাটোলজি বৃন্দ, রেসিডেন্ট বৃন্দ সবাইকে আসসালামকে জানাচ্ছি এবং আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন আগামী 8ই মে 2025 বৃহস্পতিবার আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস। আন্তর্জাতিকভাবে আজকের আমার এবারের থিম হচ্ছে টুগেদার ফর থ্যালাসেমিয়া ইউনাইটিং কমিউনিটিস প্রায়োরিটি পেশেন্ট। সহজ যদি বাংলায় বলি, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা থ্যালাসেমিয়া রোগীদের সুচিকিৎসা। এবং আমাদের এবারের মূল আকর্ষণ হচ্ছে যে উদ্যোগ নেওয়া এবং হচ্ছে কি পেশেন্ট ফার্স্ট, মানে যারা থ্যালাসেমিয়া রোগী তাদেরকে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবার। জি, প্রফেসর ডাক্তার ABM ইউনুস, আমরা যদি থ্যালাসেমিয়ার ইতিবৃত্ত নিয়ে জানতে চাই যে আসলে এই থ্যালাসেমিয়াটা শুরুটা হলো কিভাবে, বা ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে যে পালন হচ্ছে এটা কবে থেকে পালন হচ্ছে, আমি ইতিবৃত্তটা একটু জানতে চাচ্ছি। চমৎকার প্রশ্ন করেছেন। আসলে 1994 সাল থেকে থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশন আছে। এই ফেডারেশন মানে হলো সারা বিশ্বের যত থ্যালাসেমিয়া সমিতি আছে সেই সমিতির একটা কেন্দ্রীয় একটা ফোরাম। তো ওনারা 1994 সাল থেকে 8ই মে এই দিবসটিকে সিলেক্ট করে এই থ্যালাসেমিয়া দিবসটা উদযাপিত করে। এর কারণ হলো থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করা এবং এসব রোগীগুলোকে প্রায়োরিটি দিয়ে তাদের চিকিৎসার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করা। তো এই থ্যালাসেমিয়া প্রথম আসলে কুলিজ অ্যানিমিয়া নামে এটা পরিচিতি পেয়েছিল থমাস কুলি। উনি লক্ষ্য করলেন একটা ক্রনিক অ্যানিমিয়া, যাতে আস্তে আস্তে সে দুর্বল হয়ে যাচ্ছে, তার জন্ডিস হয়ে যাচ্ছে, পেটটা ফুলে যাচ্ছে, তার বর্ধন হচ্ছে না। তো এটা প্রথম অবজারভেশন থমাস কুলি, এবং এটাকে তখন কিন্তু কুলিজ অ্যানিমিয়া বলা হতো। কুলিং অ্যানিমিয়া বলে নাম হিসেবে কুলিজ অ্যানিমিয়া, জি, উনি কুলি, ওই কুলির নাম অনুসারে কুলিজ অ্যানিমিয়া বলা হতো, থমাস কুলি। তো সেই থেকে আস্তে আস্তে এর ভিতরে এটা পরীক্ষা নিরীক্ষা করে এরপরে বিভিন্ন ধরন দেখা গেল যে থ্যালাসেমিয়া এটা আসলে জন্মগত একটা রক্ত স্বল্পতার রোগ। এটা জিনবাহিত, বাবা মার কাছ থেকে এটা উত্তরাধিকার সূত্রে জন্মগতভাবে তার সন্তানেরা এটা পেয়ে থাকে। এবং যদি বাবা এবং মা উভয়ের রক্তের ভিতরে তার থ্যালাসেমিয়ার জিন থাকে এবং একটি করে জিন বাবা এবং মায়ের কাছ থেকে কোনো সন্তান পেয়ে যায়, তাহলে তার থ্যালাসেমিয়া মেজর হবে, থ্যালাসেমিয়া আক্রান্ত সে রোগী হবে। এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী হলে তার এই যে রক্ত শূন্যতার কথা বলা, ক্রনিক অ্যানিমিয়া, রক্ত কমে যাবে, রক্ত উৎপাদনে সে পুরোপুরি করতে পারে না, রক্ত উৎপাদন কম, এবং যতটুকু উৎপাদন করে তার ভিতর থেকে কিছু অংশ আবার ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণ হলো জন্মগতভাবে ডিফেক্টিভ তার এই যে রক্তের লোহিত কণিকা, এই লোহিত কণিকা ডিফেক্টিভভাবে তৈরি হয়। এর ফলে লাইফ স্প্যানটা কমে যায়। একটা লোহিত কণিকা 120 দিন বাঁচার কথা, কিন্তু দেখা গেল থ্যালাসেমিয়া রোগীদের ক্ষেত্রে 20 দিন, 30 দিন, 40 দিন, 50 দিনের মধ্যে ভেঙে যাচ্ছে। তাহলে তাকে বেশি তৈরি করতে হচ্ছে। কিন্তু বেশি তৈরি করবে কত? তার তো উৎপাদন ক্ষমতার ক্যাপাসিটি একটা রয়েছে। একজন সুস্থ ব্যক্তি, উনি তার যে নর্মালি যে রক্ত উৎপাদন হয় তার থেকে 6 গুণ বা ম্যাক্সিমালি 12 গুণ বেশি তৈরি করতে পারে। তো এই 6 গুণ বা 12 গুণ তৈরি করার পরে তার তো লিমিটেশন শেষ, এরপরে তার সম্ভাবনা, তখন সে রক্ত শূন্যতায় ভোগে। তখন তাকে অন্যের রক্ত গ্রহণ করে তাকে বাঁচতে হয়। অন্যের রক্ত গ্রহণ করতে গিয়ে তার বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়।
রক্তবাহিত সংক্রামক রোগ। স্যার এটাতে আমরা পরে আসছি আবার কমপ্লিকেশনগুলোতে। ডক্টর আদনান হাসান মাসুদ, আমরা যেটা জানি যে আমি একটা নেটে দেখলাম যে ইন্ডিয়ার একটা ডাটা আছে যে প্রতি বছর 10,000 নবজাতক এই থ্যালাসেমিয়া মেজর হিসেবে জন্মগ্রহণ করে এবং এদেরকে প্রতি বছর ব্লাড দিতে হয়। এটা কিন্তু আসলে একটা আশঙ্কাজনক হার। আমাদের বাংলাদেশে বা পৃথিবীব্যাপী আপনাদের কাছে কোনো ডাটা আছে কিনা? ধন্যবাদ। আমাদের এখানে কিছু কাজ করা হয়েছে থ্যালাসেমিয়া রোগীদের সংখ্যা নিয়ে। তা আমাদের এখানে আনুমানিকভাবে বলা যায় যে প্রায় থ্যালাসেমিয়ার মেজর যেটাকে বলে আক্রান্ত বেশি হয় যারা, তাদের সংখ্যা প্রায় 1 লাখ। আর যেটাকে আমরা বেশি গুরুত্ব দিই যে থ্যালাসেমিয়ার বাহক বা ক্যারিয়ার, আমরা মনে করি যে এই থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য বংশগত রোগ। আমরা যদি বাহক নির্ণয় করতে পারি তাহলে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি, কারণ বাহকের সঙ্গে যদি বাহকের বিয়ে হয় তাহলে থ্যালাসেমিয়া যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা যদি বাহকের সঙ্গে বাহকের বিয়েটা যদি প্রতিরোধ করতে পারি তাহলে এটি প্রতিরোধ করা সম্ভব। তো সেই অনুযায়ী আমরা আমাদের দেশের যে পরিসংখ্যান মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের অন্য কিছু সংস্থা আছে, তাদের হিসাব মতো আমাদের এই বাহকের সংখ্যা প্রায় প্রতি 10 জনের 1 জন বাহক জন্মগ্রহণ করে। এবং সেই অনুযায়ী যদি আমাদের 18 কোটি জনগণ হয় তাহলে সেই বাহকের সংখ্যা প্রায় 2 কোটি। এবং আমরা সেই দিকে গুরুত্ব দিচ্ছি যে আমরা যদি বাহকটা নির্ণয় করতে পারি সঠিকভাবে এবং বাহকের সঙ্গে বাহকের বিয়ের এটা যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমরা এই যে আমাদের থ্যালাসেমিয়া মেজরের বা থ্যালাসেমিয়া রোগীর সংখ্যাটা কমাতে পারবো। কারণ আগেই বলেছি এটা প্রতিরোধযোগ্য, কিন্তু বাহকের কোনো লক্ষণ থাকে না। ডক্টর আদনান, আপনার কাছে আসছি যে আপনি আসলে যে কথাটি বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে থ্যালাসেমিয়া ক্যারিয়ার যদি স্বামী স্ত্রী যাদের বিয়ে হচ্ছে দুজন যদি ক্যারিয়ার থাকে তাহলে আপনার থ্যালাসেমিয়া রোগের ঝুঁকিটা বাড়ছে বা তাদেরই হওয়ার সম্ভাবনা তাদেরই হবে থ্যালাসেমিয়া পেশেন্ট, যদিও 4 জনে 1 জন ভালো 1 জন ক্যারিয়ার এরকম হয়। তো সেক্ষেত্রটা আপনি তো হেপাটোলজি সোসাইটি অফ বাংলাদেশের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমরা যেমন জানি যে বাল্য বিবাহ নিয়ে একটা সচেতনতামূলক অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়েছে, এখন কিন্তু বাল্য বিবাহ অনেকটাই কমে আসছে এবং যারা বিয়ে পড়াচ্ছেন যে কাজী তাদের কিন্তু এনআইডি কার্ড বাধ্যতামূলক এবং এনআইডি কার্ডে তার জন্ম তারিখ লেখা থাকে। সেখানে কিন্তু আমরা বাল্য বিবাহ ঠেকানো সম্ভব হচ্ছে। আপনারা কি আপনাদের সোসাইটি থেকে উদ্যোগ নিতে পারেন যে এই বিবাহ হওয়ার আগে তার থ্যালাসেমিয়া ক্যারিয়ার আছে কিনা তাদের জেনে কাজী সাহেব বিয়ে পড়ালেন, এই একটু উদ্যোগ নেওয়া যায় কি? অবশ্যই আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছেন। আমি আগেই বলেছি যে আমরা যদি বাহকটা নির্ণয় করতে পারি সঠিকভাবে তাহলে থ্যালাসেমিয়া রোগটা প্রতিরোধ করতে পারবো। এটি কোনো তাত্ত্বিক কোনো বিষয় না। আমাদের বিশ্বে উদাহরণ আছে যে শুধুমাত্র বাহক নির্ণয়ের মাধ্যমে তারা থ্যালাসেমি রোগীর আক্রান্ত সংখ্যা তাদের যে সাফারিংস অনেকখানি কমিয়ে দিয়েছে, নির্মূল করেছে অনেকখানি। যেমন সাইপ্রাস, তারা এই বাহক নির্ণয়ের মাধ্যমে এবং তারা রাষ্ট্রীয় কিছু আইন করে যে বিয়ের আগে অবশ্যই সবাইকে এই ক্যারিয়ার স্ক্রিনিং বা থ্যালাসেমিয়ার বাহক পরীক্ষাটি করতে বাধ্য করেছে, যার ফলে তারা থ্যালাসেমিয়া এখন অনেকখানি প্রায় মেজর যেটা নির্মূলই হয়ে গেছে। সাইপ্রাস সহ আরও কিছু দেশে উদাহরণ আছে। তা আমরা যেটা করতে পারি, থ্যালাসেমিয়া হিমালয় বাংলাদেশ অলরেডি আমরা উদ্যোগ নিয়েছি। আমরা ফ্রি স্ক্রিনিং করবে থ্যালাসেমিয়া ডেতে। তারপরে আমরা স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা যদি ক্যারিয়ারে ডিটেকশন করতে পারি তাহলে আমরা মনে করি যে থ্যালাসেমিয়া যে মেজর এটা কমানো সম্ভব এবং অনেক ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব। তো এবার আমি প্রসঙ্গ করে বলি, এবার সামনে যে 8ই মে আছে আমাদের বিশ্ব থ্যালাসেমিয়া আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস, ওই উপলক্ষে আমরা র্যালি করব এবং পাশাপাশি আমরা আমাদের ঢাকা মেডিকেল কলেজে র্যালি হবে এবং ঢাকা মেডিকেল কলেজে প্রায় আমরা ভলান্টিয়ার র্যালি আমরা আমাদের সোসাইটির উদ্যোগে সহায়তায় প্রায় 500 জনকে আমরা ফ্রি স্ক্রিনিং করাবো। আরও কিছু পজিশনে আমরা ফ্রি স্ক্রিনিং করাচ্ছি। এটির উদ্দেশ্য হচ্ছে যে অ্যাওয়ারনেস ডেভেলপ করা, যে স্ক্রিনিংটা খুব জরুরি, মানে সচেতনতামূলক যে স্ক্রিনিং করা। একটি কথা তো আরেকটি প্রসঙ্গে বলি যে আমরা এর আগে আমাদের দেশে আইন করা নিয়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু আমাদের কিছু সামাজিক কিছু কারণে এটা আসলে বাস্তবায়িত হয়নি। তা আমি এখনও মনে করি আমরা যদি সাইপ্রাস বা অন্যান্য দেশের মতো একটি আইন করতে পারি যে বিয়ের আগে অবশ্যই থ্যালাসেমিয়ার বাহক নির্ণয় করতে হবে, তাহলে এটি একটি
প্রতিরোধে আমরা সফলতা পাবো বলে আমি আশা করি। নিশ্চয়ই আমার মনে হয় যে বিয়ের আগে যদি থ্যালাসেমিয়া কেরিয়ার আছে কিনা জেনে নেওয়া যায় তাহলে কিন্তু থ্যালাসেমিয়া রোগী থ্যালাসেমিয়া রোগ যেটা মেজর বলছেন আপনারা সেটা নির্মূল করা সম্ভব, কিন্তু কেরিয়ার হয়তো থাকতে পারে, সেটা তো কোনো সমস্যা না। স্যার আপনার কাছে আসছি যে আসলে এই যে থ্যালাসেমিয়া যে কথাটি বলছিলাম যে আসলে আমরা বিয়ের আগে যে আপনারা একটা পরীক্ষার কথা বলেন যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস একটা পরীক্ষা যেটা দিয়ে থ্যালাসেমিয়া কেরিয়ার আছে কিনা জেনে নেওয়া যায়। মানুষের মধ্যে একটা ধারণা আছে, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে সেম ব্লাড গ্রুপ মানে আমার এ পজিটিভ এবং আমার ওয়াইফের এ পজিটিভ, এটা হলে কি থ্যালাসেমিয়ার ঝুঁকি আছে কিনা বা কোনো রোগ, এই প্রশ্নটা কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি। এই বিষয়ে যদি একটু বলতে। জি, এটা চমৎকার প্রশ্ন। অনেকেই আমার কাছে আসে যে একই ব্লাড গ্রুপ হলে কিন্তু বিয়ে করা সমস্যা যাবে কিনা? যাবে কিনা। এখানে কোনোই সমস্যা নাই। ব্লাড গ্রুপের যে মানে সমস্যাটা যেটা হয় আর কি, সেটা হলো যদি মানে মানে স্ত্রী যদি নেগেটিভ হয় এবং স্বামী যদি পজিটিভ হয়, তাহলে তার সন্তান যদি পজিটিভ হয়, প্রথম সন্তান যদি পজিটিভ হয়, তাহলে মায়ের মধ্যে এই পজিটিভের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে। প্রথম প্রেগনেন্সিতে কোনো সমস্যা নাই। পরবর্তী প্রেগনেন্সিতে যদি আবারও পজিটিভ হয়, তাহলে ওই যে অ্যান্টিবডি তৈরি হলো, এই অ্যান্টিবডি কিন্তু তখন তার সেলগুলোকে ভেঙে দিতে পারে এবং এই সন্তানের ক্ষতি হতে পারে। তো এই একটা সমস্যা, এটাও এখন কোনো সমস্যা মানে আসলে আপনি যেটা জানতে চাচ্ছি যে থ্যালাসেমিয়ার সাথে এই রক্তের না, গ্রুপ কোনো সেম গ্রুপের গ্রুপের সমস্যা নেই, হ্যাঁ। বরঞ্চ পজিটিভ নেগেটিভ ক্ষেত্রে সমস্যা হতে পারে। Right. তো কাজেই সেম গ্রুপের ব্লাডের হাজবেন্ড ওয়াইফ তারা বিয়ে কোনো শাদী সমস্যা করতে নাই কোনো সমস্যা এবং নেই। এর সাথে থ্যালাসেমিয়ার কোনো সম্পর্ক নাই। ডক্টর আদনান হাসান মাসুদ, আমরা যদি থ্যালাসেমিয়া রোগকে প্রতিরোধ করতে চাই বা আমরা এটা সচেতনতা বৃদ্ধি করতে চাই, থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো কি, যে আমরা কি লক্ষণ পেলে আমরা একটু ধারণা করতে পারি থ্যালাসেমিয়া হচ্ছে? ধন্যবাদ। থ্যালাসেমিয়া আমি আগেই বলেছি যে একটি বংশগত রোগ। এটি সাধারণত জন্মের পরপরই এটা লক্ষণগুলো প্রকাশ পায়। সাধারণত 3 থেকে 6 মাস পরই যে রক্ত স্বল্পতার যে লক্ষণগুলো, তার শরীর ফ্যাকাশে হয়ে যায়, অনেকে জন্ডিস ডেভেলপ করে, মানে যে পিত্তবন্য বলে। তারপরে তার অনেক সময় তার মানে যেটাকে বলে তার স্বাভাবিক যে গ্রোথ, স্বাভাবিক যে বৃদ্ধি, এটা বৃদ্ধি হয় না। তার অন্যান্য যে মাইলস্টোন অফ যে বৃদ্ধির, এগুলা বোঝা যায় তার বৃদ্ধি হচ্ছে না বা অন্যান্য ধরনের প্রবলেম হচ্ছে। এগুলা দেখে সাধারণত আমরা বুঝতে পারি মূলত যে এটা যে এক ধরনের রক্ত স্বল্পতার রোগ, সঙ্গে জন্ডিস আছে, এবং তখন আমরা মানে একটা ধারণা করতে হলদে একটা থ্যালাসেমিয়া ভাব রোগ, থাকে, একটা এনিমিয়া থাকে, থ্যালাসেমিয়া রোগ। অনেক সময় পেটে চাকা পাওয়া যায়। তাই অনেক সময় তখন সে আরেকটু ডেভেলপ হতে থাকে রোগটা। অনেক সময় যেহেতু তার রক্ত ভেঙে যাচ্ছে, এইটাকে কম্পেনসেট করার জন্য বা পূরণ করার জন্য আমাদের যে মূল যে রক্তগুলো তৈরি হয় বোন ম্যারো ছাড়াও, যেটাকে বলা হয় যে অন্যান্য যে এক্সট্রা ম্যারোরার সাইড, সেগুলাতে রক্ত উৎপাদন করতে হয়, যার ফলে কিছু অর্গান বড় হয়ে যায়, যেমন স্প্লিন, লিভার, ইভেনকি তার যে বোনসের যে স্বাভাবিক যে এটাও বৃদ্ধি হয়ে যায়। এগুলা দেখে আমরা বুঝতে পারি যে এগুলো আসলে থ্যালাসেমিয়া রোগের লক্ষণ। আচ্ছা, তো সেক্ষেত্রে তো হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, মানে হিস্ট্রিটা তার বাবা মার থ্যালাসেমিয়া আছে কিনা, বংশের মধ্যে কারো আছে, এটা খুব ইম্পর্টেন্ট। স্যার আপনার কাছে আসি যে আসলে থ্যালাসেমিয়া রোগটা আপনার রোগ নির্ণয়ের জন্য যে টেস্টের যে পদ্ধতিগুলো বা ইনভেস্টিগেশন যে প্রসিডিউরগুলো, ল্যাব যে প্রসিডিউরগুলো, কি কি আমরা করব? আচ্ছা, এক হলো যদি আমরা স্ক্রিনিং করি, তাহলে স্ক্রিনিং করলে আমরা একটা যদি সিবিসি করি, সেখানে দেখা যাবে যে রক্তের সাইজটা খুব ছোট্ট, মাইক্রোসাইটিক, হাইপোক্রমিক, কেমন, এবং তার ভিতরে হিমোগ্লোবিনের কন্টেন্টটা কম। তো হাইপোক্রমিক মাইক্রোসাইটিক যদি আমরা ব্লাড পিকচার পাই, সেখানে প্রধানত 2টা ডিডি, একটা হলো আয়রনের ঘাটতি হোক অথবা এই থ্যালাসেমিয়া, মাইনর হোক মেজর হোক, ঠিক আছে। তো এমন যদি একটা পিকচার আমরা দেখি ব্লাডের ভিতরে, তখন তাকে অ্যাডভাইস করা হবে তুমি আয়রন প্রোফাইল করো এবং হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করো, তাহলে আমার ডায়াগনোসিস হয়ে যাচ্ছে। অথবা আমরা যদি সিমটম দেখি যে এই রক্তশূন্যতা, তার জন্ডিস, তার স্প্লিনটা বড় হয়ে যাওয়া, তার রিটার্ডেড গ্রোথ, কেমন, তো তার ওজন কমে যাওয়া, সময় মতো তার বৃদ্ধিটা না হওয়া, বাচ্চাদেরকে দেখা গেল সময় মতো তার মাইলস্টোনগুলো ডেভেলপ না করা, এই সব ক্ষেত্রেই আমরা যে একটা মানে এই সিমটোম্যাটিক্যালি তাকে আমরা শনাক্ত করতে পারবো। তখন ফাইনালি মানে এটাকে ডায়াগনোসিস করার জন্য এসপিএলসি অথবা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলেই আমরা এটাকে কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে সক্ষম। তো থ্যালাসেমিয়ার মানে ম্যাক্সিমাম ভ্যারাইটিগুলো আমরা এর মাধ্যমে শনাক্ত করতে পারি। তবে এখানে কিন্তু শেষ না, থ্যালাসেমিয়ার আরও মাইনার অনেক ভ্যারাইটি রয়েছে যেগুলো একে মধ্যে ধরা পড়বে না। সেক্ষেত্রে আবার ডিএনএ অ্যানালাইসিস করলে পরে তখন পাওয়া যাবে, সেটা অনেক পরের ব্যাপার।
আমাদের মাস মানে স্ক্রিনিংয়ের জন্য এই হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস অথবা এসপিএলসি করলে পরে আমরা এটাকে শনাক্ত করতে সক্ষম হব। এবং ওই যে এটা আসলে এই থ্যালাসেমিয়ার বিভিন্ন সমিতি রয়েছে আমাদের দেশে, কিন্তু এদের পক্ষে এই এত 18 কোটি 20 কোটি মানুষের স্ক্রিনিং করা কিন্তু সম্ভব না। এটা সরকারিভাবে যদি উদ্যোগ গ্রহণ করা হয় এবং র্যান্ডমলি এটা যদি এভাবে মানে স্ক্রিনিং একটা জরিপ করা হয়, তাহলে কিন্তু আমাদের দেশের এই মানে কত মানে ইনসিডেন্সটা জানা যায়। এটা এরকম একটা কাজ হয়েছিল আগে WHO সহায়তা, সেখানে দেখা গেল যে আমাদের 10%-এর ভিতরে আপনার ধরেন মানে 6 থেকে 7% হলো মানে ভ্যারাইটির, আর বাকিটা হলো বি ভ্যারাইটির বা এই বিটা কম্বাইনেশন আর কি। টোটাল 10% অফ পিপুল, আমাদের দেশের জনগণের 10% জনগণ, অর্থাৎ প্রতি 10 জনে একজন কোনো না কোনোভাবে থ্যালাসেমিয়ার জিন বহন করছে। এখন এইটা শনাক্ত করার জন্য ওই স্ক্রিনিং টেস্ট হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এটা যদি করা হয়, তাহলে এটা আমাদের মানে ক্যারিয়ার স্ক্রিনিং হয়ে গেল। তাহলে এটা তো স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথাটি বললেন যে স্ক্রিনিং মানে একটি পরীক্ষা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এটা আসলে সরকারিভাবে উদ্যোগ নিয়ে, যেমনটি আমরা আপনি পাসপোর্ট করতে গেলেন, আপনি এনআইডি কার্ড করতে গেলে আপনার রক্তের গ্রুপ লাগে, রক্তের গ্রুপ ম্যান্ডেটরি, তদ্রূপভাবে যে তার হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসটা যদি ম্যান্ডেটরি করা হয়, তাহলে রক্তের গ্রুপের পাশে সে থ্যালাসেমিয়া কেরিয়ার কিনা সেই কথা যদি লিপিবদ্ধ করা হয়, তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু স্ক্রিনিং হয়ে গেল এবং থ্যালাসেমিয়া রোগ কিন্তু প্রতিরোধ করা আপনার জন্য অনেকটা সহজ হয়ে গেল। আসলে এটা এক্সপেন্সিভ, গরিব মানুষের জন্য কিন্তু এটা মানে মিনিমাম ধরেন 1,500 টাকা লাগে মানে ইলেকট্রোফোরেসিস করার জন্য, সেটা তো সবার পক্ষে সম্ভব হয় না, বা সব এলাকাতে কিন্তু এই টেস্টটা হয় না, এটা একটু উন্নত জায়গা ছাড়া এটা হয় না। আমি মনে করি এই যে মানে এটা প্রতিরোধের জন্য প্রথমত দরকার আমাদের সচেতনতা। প্রতিটি দম্পতি, এখন তো একটা রিক্সাওয়ালা বসে বুঝে, কেমন একজন অশিক্ষিত মানুষ, তাকেও যদি বোঝানো হয় যে তুমি বিয়ের আগে তোমার একটা পরীক্ষা করতে হবে, হ্যাঁ, তুমি যদি ভালো মানে সুস্থ বাচ্চা চাও, তাহলে একটা পরীক্ষা তোমাকে করে নিতে হবে, এই পরীক্ষা। তো এটা প্রত্যেকের মনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া হয়, এবং এটা হলো আমাদের মানে নাগরিক দায়িত্ব, এটা সবাইকে আমরা সচেতনতা মানে সৃষ্টি করব। 2 নম্বর হলো, তারপরে কিন্তু সবাই সচেতন হবে না বা সবার কাছে মেসেজ পৌঁছবে না। আমি মনে করি সদাশয় সরকার এটা একটা চমৎকার একটা উদ্যোগ নিতে পারে, সেটা হলো মানে লেজিসলেশন, মানে যেটা ইরানে করা হয়েছে, সাইপ্রাসে করা হয়েছে, কম্বোডিয়াতে করা হয়েছে, হ্যাঁ, লেজিসলেশন মানে আইন করে সংসদে আইন পাস করে। আচ্ছা, জি। আইনটা হলো যে মানে একটা দম্পতির ভিতরে 2 জন থ্যালাসেমিয়া ক্যারিয়ার থাকতে পারবে না। হাউ টু প্রিভেন্ট, এই জন্য কাজী সাহেবদেরকে একেবারে কঠোরভাবে নির্দেশনা দেওয়া দরকার যে তোমরা কোনো বিয়েই রেজিস্ট্রেশন করবে না আনলেস ইউ গেট দ্য রিপোর্ট, যে তার থ্যালাসেমিয়া আছে কি নাই, এই রিপোর্ট না পাওয়া পর্যন্ত তুমি এই বিয়ে রেজিস্ট্রি করতে পারবে না। যেমন এনআইডি কার্ড এসেনশিয়াল, ঠিক না? তো এটা যদি আপনার আইন করে সংসদ যদি পাশ করা হয়, অথবা মানে কোনো ধরনের আইন যে কোনো মানে ভাবেই হোক, এটা যদি প্রয়োগ করা হয়, ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে থ্যালাসেমিয়া রোগটা আসলে আমি মনে করি যে বাংলাদেশে আর কোনো থ্যালাসেমিয়ার মেজর নিয়ে কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশু জন্মগ্রহণ করবে না। না। আমাদের প্রত্যাশা সেরকমই, কারণ আসলে থ্যালাসেমিয়া রোগটা আসলে আমরা যে রোগীগুলো দেখেছি আসলে কষ্ট ছাড়া আর মনের অনেক কষ্ট ছাড়া, ওই পরিবারের কষ্ট ছাড়া, সামাজিক কষ্ট ছাড়া আর কিছুই নেই। একটা পরিবারে একটা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মগ্রহণ করলে সারা জীবনই থেকে হাসপাতালে যেতে হবে, তাকে ব্লাড দিতে হবে, তার চিকিৎসা করতে হবে, এবং এই শিশুটার জীবন কি, খালি তো তার জীবনই না, তার যে পরিবার, এই পুরো পরিবারই কিন্তু তার সাথে সম্পৃক্ত হয়ে গেল, এই কষ্টের ভাগিদার কিন্তু সবাই হয়ে গেল। ডক্টর আদনান, আমরা যদি এই থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে আমরা যেটা জানি যে এটা কি কিউরেবল, এটা কি কিওর করা সম্ভব? থ্যালাসেমিয়া রোগ কি এটা আসলে কিওর হয় না, এটা ট্রিটমেন্টটা আপনার কি দিয়ে থাকে? ধন্যবাদ। আমি আগে বলেছি থ্যালাসেমিয়া একটি প্রতিরোধযোগ্য বংশগত রোগ, যেটা হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগীর তো কষ্টের শেষ নাই, কিন্তু এটা আসলে কিউরেবল বলা যাবে না, বাট এটার সুচিকিৎসা সম্ভব, যেটার মাধ্যমে একজন থ্যালাসেমিয়া রোগী তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। একটি হচ্ছে সে যদি নিয়মিত রক্ত সঞ্চালন করে, এবং তারপরে হচ্ছে রক্ত সঞ্চালন করার পর কিছু জটিলতা দেখা যায়, তার আয়রন জমে যায়। তো আয়রন জমার ফলে বিভিন্ন যেটা অর্গান আছে, বিশেষ করে আমরা হার্ট, তারপর বিভিন্ন রকম অ্যান্ডোক্রাইন, যার ফলে ডায়াবেটিস হতে পারে, গ্রোথ ইরিটেশন হয়, এগুলাকে আবার প্রিভেন্ট করার জন্য এগুলোর জন্য আবার সুচিকিৎসা আছে। কিন্তু আরেকটা কিউরেবল ঠিক না, আরেকটা আছে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন।
তো সেটি হচ্ছে গিয়ে আর্থিক আর্থিক বিবেচনা চিন্তা করলে এটা অত্যন্ত ব্যয়বহুল এবং শারীরিকভাবে অতটা মানে সহজ নয়, এবং তার চেয়ে বড় কথা যে ম্যাচিং বোন মেরো পাওয়া যায় না। তো সব কিছু মিলে আসলে এটার মানে একেবারে কিউরেটিভ কিছু নাই, সেজন্য আমরা বারবার বলতেছি যে এটা প্রতিরোধ, প্রিভেনশন ইজ দি বেস্ট থ্যালাসেমিয়ার জন্য। এবং এটা যেহেতু প্রতিরোধটা করাটা খুব মানে খুবই জটিল এবং ব্যয়বহুল, সেক্ষেত্রে আমরা প্রতিরোধের দিকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। এবং স্যার যেটা বলেন, স্যারের সঙ্গে আমি এটাই বলি যে আমাদের আসলে যে এটা একটা আইন করা নিয়ে বেশ পদক্ষেপ উদ্যোগ নেওয়া হয়েছিল যে বিয়ের আগে করা, কিন্তু দেখা গেলো যে আমাদের দেশের প্রেক্ষাপটে আসলে সামাজিক ব্যাপারের প্রবলেম। তো আমরা যদি ইনিশিয়ালি এইভাবে করতে পারি, অ্যাটলিস্ট বিয়ের আগে না হোক, অ্যাটলিস্ট সরকারি বা বেসরকারি চাকরিতে জয়েন করার আগে যদি আমরা একটা বাধ্যতামূলক করি, অ্যাটলিস্ট সেটা করা হইলো, আমাদের কেরিয়ার ডিটেকশন হইলো বা বাহক নির্ণয় করতে পারলাম, কিন্তু এটা গোপন থাকলো। কারণ আমাদের একটা দেশের প্রেক্ষাপটে সামাজিক একটা ব্যাপার, মানে যেটা হচ্ছে যখন এটা হয়ে যাবে স্ক্রিনিং, তখন তার বিয়ে নিয়ে এসে একটা সমস্যা হয়ে যাবে। এটা নিয়ে আসলে বেশি কাজ করা হয়েছিল যে সামাজিক আইন করার ফলে যেটা আমাদের বাস্তবতা আর কি, যখন কেউ জানবে যে সে তাদের হয়তো কেরিয়ার হবে, কিন্তু নর্মাল মানুষ হয়তো বিয়ে করতে চাবে না, যেটা আমাদের সামাজিক একটা সমস্যা। এই দিক থেকে আমার সচেতনতা বৃদ্ধিটাও খুব গুরুত্বপূর্ণ, যেটা আসলে কোনো সমস্যা না, বাহকের কোনো লক্ষণ থাকে না, বাহক কোনো সমস্যা না, শুধুমাত্র সমস্যা বাহক যদি বাহককে বিয়ে করে। তো সেটা আমাকে করার জন্য আসলে সচেতনতা বাড়াতে হবে, আমাদেরকে সবাইকে নিয়ে এটা নিয়ে কাজ করতে হবে। এবং পাশাপাশি আমাদের সামাজিক যে বিয়ে করার আইন পরবর্তীতে করা যায়, কিন্তু তার আগে যদি আমরা অ্যাটলিস্ট সরকারি চাকরি বা বেসরকারি চাকরি জয়েন করার আগে যদি বাধ্যতামূলক করি, তাহলে আমরা কিছুটা অংশ আমরা শুরু করতে পারি। আপনি যথার্থই বলছেন যে অ্যাওয়ারনেসটা আসলে মূল বিষয়। স্যার জি, আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই, সেটা হলো আসলে এটা একটা সামাজিক সমস্যা। আপনার ঠিকই বলেছে যে যদি জানে এই মেয়ের থ্যালাসেমিয়া আছে, কিন্তু তার বিয়ের জন্য তার সমস্যা হবে, সামাজিকভাবে সমস্যা হবে। এখন আমি মানে যেটা মনে করি, আমরা এটা তো এই প্রচারণা চালাবো যে বিয়ের আগে রক্ত পরীক্ষা করবেন আপনি, যারা এটা সম্ভব হবে না, আমি অনেকের সাথেই আলাপ করে দেখলাম যে তারা এটা ডিসক্লোজ করতে রাজি না। ঠিক আছে, তো এখন আমরা যদি সমাজে এই প্রোপাগান্ডা চালাই এবং সবাইকে যদি সচেতন করার চেষ্টা করি যে ঠিক আছে আপনি বিয়ের আগে পরীক্ষা করতে পারেন নাই, কোনো অসুবিধা নেই, বাচ্চা নেওয়ার আগে কিন্তু অবশ্যই দুজন পরীক্ষাটা করে নেবে। বাচ্চা নেওয়ার প্ল্যান করার আগে থ্যালাসেমিয়া পরীক্ষা হাজব্যান্ড ওয়াইফ দুজনে করে নেবে। যদি দেখে তাদের দুজনের মধ্যে আছে, তাহলে প্রিনেটাল ডায়াগনোসিস করে কিন্তু সুস্থ বাচ্চা পাওয়া সম্ভব। হতাশ হওয়ার কিছু নেই, জামাই চেঞ্জ করতে হবে না, বউ চেঞ্জ করতে হবে না, প্রিনেটাল ডায়াগনোসিসের মাধ্যমে তারা একটা সুস্থ বাচ্চা তারা পেতে পারে। এই জন্য আমি মনে করি বিয়ের আগে এটা আমাদের দেশে হয়তো অনেকটাই কঠিন, মানে স্ক্রিনিং করা, তবে বিয়ে করার পরে যাতে বাচ্চা নেওয়ার আগে প্রতিটি দম্পতি এই থ্যালাসেমিয়ার স্ক্রিনিং টেস্টটা বাধ্যতামূলক যেন করা হয় না, এটা আপনার একটা চমৎকার কথা বলছেন। স্যার আরেকটা জিনিস যদি বলি আমরা, যে এই যে থ্যালাসেমিয়া রোগী, এদের আসলে আর্থিক অবস্থা খুব ভালো থাকে না, তাদের যে ট্রিটমেন্ট নেওয়ার অবস্থাও খুব ভালো থাকে না, অনেক সময় দেখা যায় যে ব্লাড নেওয়ার মতো সামাজিক অবস্থা, আর্থিক অবস্থা সময় থাকে না। তো সেক্ষেত্রে সরকারি যে হসপিটালগুলো আছে সেখানে তো কিছু কার্যক্রম তো বিনামূল্যে হচ্ছে, কিন্তু এই ব্যাপারটা আমরা আরও কিভাবে এদেরকে, আপনি বলছেন যে যাদের ট্রিটমেন্টের আওতায় যেন সরাসরি রোগীরা দ্রুত আসে, সেক্ষেত্রে আপনাদের আর কি করা উচিত, বা সরকারের সাথে আপনারা কিভাবে কাজ করে এগিয়ে যেতে পারেন? আমার মনে হয় প্রতিটি সরকারি বেসরকারি মেডিকেল কলেজে একটা থ্যালাসেমিয়া সেন্টার থাকা দরকার। অনেক জায়গাতে আছে, আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আছে, শিশু হাসপাতালে আছে, ঢাকা মেডিকেল আছে, অনেক জায়গায়। প্রত্যেকটা মেডিকেল কলেজে এটা বাধ্যতামূলক হওয়া উচিত, এবং ট্রান্সফিউশন ডিপার্টমেন্ট এবং হেমাটোলজি ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে একটা থ্যালাসেমিয়া সেন্টার থাকবে, যেখানে ট্রান্সফিউশন মেডিসিন থেকে তাদেরকে সেফ ব্লাড দেবে এবং খুব স্বল্প মূল্যে অথবা বিনামূল্যে। এই আরসিসি তো তাদের বেশি দরকার, এটা 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 কিন্তু প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কই অনেক আরসিসি তার ডেট এক্সপায়ারি হয়ে এটা নষ্ট হয়ে যায়। কিন্তু এখন যদি থ্যালাসেমিয়া রোগীদেরকে একেবারেই সাবসিডাইজ প্রাইসে অথবা বিনামূল্যে দেওয়া হয়, এবং হেমাটোলজি ডিপার্টমেন্ট তারা এটা তত্ত্বাবধান করবে, এবং এখানে আয়রন চিলেশনের খুব সহজ ব্যবস্থা থাকবে, এটা যদি হয়, এবং এই আয়রন চিলেশনের জন্য যে ওষুধগুলো দরকার, ডেসপেরিয়াক্সামিন বা এখন ওরালি যেগুলো বা ডিফেরাসাইরো যেটা পাওয়া যাচ্ছে, তো ডিফেরাসাইরো যেটা খুব কস্টলি, এই ডেসপেরিয়াক্সামিন এটা সরকারিভাবে যদি প্রত্যেকটা মেডিকেল কলেজে, প্রত্যেকটা সরকারি হাসপাতালে এরা যদি ওই আপনার সেন্ট্রাল মেডিকেল স্টোরের মাধ্যমে যদি এটা সাপ্লাই দেওয়া হয়,
মানে ফ্রি, তাহলে পরে এই হেমাটোলজি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে তারা কিন্তু আয়রন চিলেশনটা করতে পারে। এবং ব্লাড ব্যাংক ওনাদেরকে এই ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে ওনারা একেবারে সাবসিডাইজ প্রাইসে অথবা মানে বিনামূল্যে তারা রেড সেল মানে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যদি এই থ্যালাসেমিয়া দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট। তার মানে রেগুলার ট্রান্সফিউশন, রেগুলার আয়রন চিলেশন, এই দুইটা হলো ট্রিটমেন্টের একেবারে কি বলবো মানে সেন্ট্রাল ভেরি ইম্পর্টেন্ট দুইটা মানে পয়েন্ট। তাকে রক্ত যখন কমে যাবে, রক্ত দিতে হবে না, সে মানে সুস্থ থাকবে না। এবং ঘন ঘন রক্ত দেওয়ার ফলে তার ভিতরে আয়রন জমে যাবে। এই আয়রনের মাত্রা যখন বেশি হয়ে যাবে তখন তার যে আদনান যেটা বললো বিভিন্ন রকমের অর্গান ডিসফাংশন হবে। তার স্প্লিনটা বড় হয়ে যাবে, লিভার ফাংশন নষ্ট হয়ে যাবে, কিডনি ফাংশন নষ্ট হবে, তার এন্ডোক্রাইন ফাংশন নষ্ট হয়ে যাবে, তার ডায়াবেটিস হবে, তার ধরেন ওই সেক্সুয়াল ডেভেলপমেন্ট মানে তার মানে একেবারে সেকেন্ডারি মানে সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকগুলো তার ঠিক মতো ডেভেলপ করবে না। একটা 20 বছরের একটা মেয়ে তারে দেখা যাবে 10-12 বছরের একটা মেয়ের মতো, তার ওই গ্রোথগুলো হচ্ছে না। তো কাজেই তার এই প্রধান দুটো কাজ যদি করা যায়, রেগুলার ট্রান্সমিশন, রেগুলার আয়রন চিলেশন। স্যার, এখানে আমি একটা প্রশ্ন প্রায় সবাই আমাদেরকে করে, কতদিন বাঁচবে? এই যে আপনি রেগুলার আয়রন দিচ্ছেন, আয়রন চিলেশন থেরাপি দিচ্ছেন, একটা থ্যালাসেমিয়া রোগীর আয়ু কতদিন হবে? এখন প্রশ্ন হলো যে মানে আমরা থ্যালাসেমিয়া মেজরের কথাই ধরি, এবং একটা আছে থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট, ই বিটা যেটা আর কি, কেমন। তো থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট প্রথম থেকে যদি চিকিৎসা করা হয়, সে আসলে মোটামুটি 40-50-60 বছর মানে বয়স পর্যন্ত আমি অনেকই দেখেছি যারা সচেতন ফ্যামিলি, জন্মের পর থেকেই শনাক্ত হয়েছে এবং রেগুলার চিকিৎসা করে যাচ্ছেন, অ্যাজ গুড অ্যাজ নর্মাল লাইফ তারা লিড করেছে। যারা থ্যালাসেমিয়া মেজর, এমন খুব কম পেয়েছি যারা 50-এর মানে ঘর পেরিয়ে গেছেন। আমার এখন একজন রোগী আছে, তার একদম নাতি পর্যন্ত তার হয়েছে, সেই পর্যন্ত সুস্থ আছে। বাট ওনার যে দেখলাম যে প্রথম থেকে এই পর্যন্ত তার কোনো চিকিৎসায় কোনো জায়গায় সে ঘাটতি নাই। যখনই তার মানে ব্লাডের প্রয়োজন ব্লাড দেবে, যখন তার আয়রন চিলেশনের প্রয়োজন আয়রন চিলেশন করবে, তার ভ্যাকসিনেশন থেকে শুরু করে মানে এর জন্য প্রয়োজনীয় যত চিকিৎসা ছোটোবেলার থেকেই যদি শনাক্ত হওয়ার পর থেকে এটা করা হয়, তাহলে পরে মিডল পর্যন্ত সে যেতে পারে। মানে আসলে এটা হলো চিকিৎসা যদি কোনো ত্রুটি না করে, যদি যথা নিয়মে যথা সময়ে যথা ঠিকভাবে দেওয়া হয়, তাহলে এই রোগী আসলে অনেকদিন পর্যন্ত মধ্যবয়স পর্যন্ত যেতে পারে। তবে যদি এরা একটু কোনো রকম ঘাটতি হয় এবং এখানে যদি কোনো ব্যত্যয় ঘটে, ডিলেড মানে আইডেন্টিফিকেশন, ডিলেড ট্রিটমেন্ট এরকম যদি হয়, তাহলে 20-25 বছরের বেশি কিন্তু এদেরকে বাঁচানো সম্ভব হয় না। ডক্টর আদনান, আপনার কাছে আসি যে আসলে আমরা দেখেছি যে এটা কিউরেবল কোনো ট্রিটমেন্ট নেই, প্রিভেনশন এটা মেজর ইস্যু। তো আমরা কোনো সময় দেখি আপনার থ্যালাসেমিয়া রোগীদের পেটে অপারেশন করতে হয়, স্প্লিন কেটে ফেলতে হয়, আমরা অনেক সময় দেখি। এবং স্যার যেটা বলছেন আয়রন চিলেশন থেরাপি, আসলে কোন সময় এই অপারেশনটা প্রয়োজন হয় একটা থ্যালাসেমিয়া রোগীর? এটা হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগীদের যারা মেজর আর কি, তাদের তো একটা রক্ত স্বল্পতা থাকে, রক্ত তৈরি ভেঙে যায়, যার ফলে তাদের এটাকে পূরণ করার জন্য তাদের যেটাকে এক্সট্রা মেডুলারি হেমাটোপেথি বলে, যেটা যেমন স্প্লিন লিভার বড় হয়ে যায়, যে কারণে স্প্লিনটা বড় হয়ে যায়, স্প্লিনটা বড় যে লিভার স্প্লিনটা বেশি বড় হয়, তো সেটা হচ্ছে যে আমরা এখন স্প্লিন যদি বেশি বড় হয়ে যায়, এটা নানানভাবে আবার এটা আমাদের এই থ্যালাসেমিয়াকে ক্ষতি করে। এক নম্বরে সেটা রক্ত যে ভেঙে যায় যেটাকে বাড়িয়ে দেয়, এটাকে আবার অন্যান্য যে করে মানে পুলিং বলে, এটাকে আমাদের প্লাজমাকে পুলিং করে সেটাকে আর বেশি রক্তর হিমোগ্লোবিনের আরও কমিয়ে দেয়, এবং তার তো অন্যান্য ডিসফাংশন আছে। তো এটা আমরা আসলে এখন আগে একসময় ডিসফাংশন করা হতো, সেটা তো বলা হয় যে যারা স্যার যেটা বললেন, যদি শনাক্ত হওয়ার পরপরই যারা সুচিকিৎসা পায়, যেমন রক্ত পরিসঞ্চালন বা যে আয়রন চিলেশন যেটা রেগুলারলি পায়, তাদের 6 থেকে 8 বছরের মধ্যে যদি এরকম স্প্লিন বড় হয়ে যায়, স্প্লিন করা যেতে পারে। এরপরে করলে খুব একটা হয় না। কিন্তু এখন আমরা যে আমাদের যে লেটেস্ট যে আমাদের চিন্তাভাবনা, আমরা স্প্লিনটোমিটা এখন খুব বেশি রিকমেন্ড করা হয় না, কারণ স্প্লিনটোমি করলে এটার আবার কিছু সাইড এফেক্ট আছে, অনেক প্রবলেম হয়, অনেক কিছু রোগ বেড়ে যায়, অনেক কিছু সমস্যা হয়। তো এটা আমরা খুব বেশি রিকমেন্ড করি না। আমরা এখন যেটা মনে করি যে শনাক্ত হওয়ার পরপরই নিয়মিত রক্ত পরিসঞ্চালন এবং আয়রন চিলেশন এবং অন্যান্য যে জটিলতাগুলো আছে, যেমন কার্ডিয়াক বা লিভার বা এন্ডোক্রাইন ডায়াবেটিস, এগুলো যদি নিয়ন্ত্রণ করা যায়, সেটা দি বেস্ট, এবং প্রিভেনশন ইজ দি বেস্ট ফর থ্যালাসেমিয়া। অনেক ধন্যবাদ ডক্টর আদনান হাসান মাসুদ, প্রফেসর ডক্টর এবিএম ইউনুস। আমরা আজকে থ্যালাসেমিয়া নিয়ে জানলাম আপনাদের কাছে। নিশ্চয়ই দর্শক যারা দেখছেন, তারা থ্যালাসেমিয়া তাদের জন্য অনেক উপকারে আসবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক,
আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যালাসেমিয়া একটি রক্ত স্বল্পতার রোগ, বংশগত রোগ, এবং বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করার মাধ্যমে আপনি কেরিয়ার কিনে জেনে নিন, তাহলে এই রোগটা প্রতিরোধ করা সম্ভব। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।